আসসালামাইকুম। আজকে আমরা আমাদের সপ্তম ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার এই ক্লাসের সাথে যারা সংযুক্ত আছো এবং আছেন সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট টেকনোলজি সকল ছাত্রছাত্রীবৃন্দ তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য। আজকে আমরা আমাদের সিলেবাসের যে অংশটুকু চপারের কিছু অংশ এবং সাইক্লো কনভার্টারের কিছু অংশ নিয়ে আলোচনা করব। আমরা সেই আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। চলো আমরা একত্রে আলোচনা করে দেখি আজকে কি জানতে পারি। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, অ্যানালাইজ দ্য অপারেশন অফ টু কোয়াড্রেন্ট চপার, এক্সপ্লেইন দ্য অপারেশন অফ এসি চপার। এটা হচ্ছে আমাদের 5 নম্বর চ্যাপ্টারের পড়া। এরপরে রয়েছে আমাদের 6 নম্বর চ্যাপ্টার, যে ডিফাইন সাইক্লো কনভার্টার, mention the types of cycloconverter, describe the operation of single phase to single phase, midpoint and bridge configuration type cycloconverter, analyze the operation of three phase to single phase circulating and non-circulating type cycloconverter, describe the operation of three phase cycloconverter. আজকে আমরা 6-4 এবং 6-5 নিয়ে খুব একটা বেশি আলোচনা করব না। 6-3 মধ্যে আমরা আজকে মোটামুটি সীমাবদ্ধ থাকবো। তাহলে আমরা আসি চ্যাপ্টার 5-এর মধ্যে আমাদের কি কি রয়েছে। আমরা প্রথমে বলেছি যে টু কোয়াড্রেন্ট চপার, যেটাকে আরেকটা নাম দেওয়া হচ্ছে রিভার্সিবল চপার। এই চপারের মূল বিষয়বস্তু হচ্ছে দুটো মোডে এই চপারটি কাজ করে। প্রথম মোড হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, দ্বিতীয় মোড হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। এর অর্থ হচ্ছে প্রথম হচ্ছে মোটর ড্রাইভিং মোড, এরপরেরটা হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং মোড। মোটর ড্রাইভিং মোড বলা হচ্ছে এখানে লোড হিসেবে একটি মোটরকে ব্যবহার করা হয়েছে। আমি যদি সার্কিট ডেসক্রিপশনে যাই, একটা মোটরকে ব্যবহার করা হয়েছে, যে মোটরটা সেপারেটলি এক্সাইটেড একটি মোটর। আমরা এই মোটরের মধ্যে, এটা একটা ডিসি মোটর, আমি এই ডিসিটাকে ভ্যারিয়েবল ডিসি করে এই মোটরকে আমি নিয়ন্ত্রণ করব। আমার কাজটা হলো মোটরকে নিয়ন্ত্রণ করা। এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছ, ঠিক তার একটা সিম্পল সার্কিট এখানে প্রদান করা হয়েছে, যেখানে চ্যানেল 1 হলো T1, চ্যানেল 2 হলো T3 এবং D2 হলো এই D2, এই D1 হলো এই D1। এই সার্কিটের পার্থক্য হচ্ছে এখানে একটা যে কমিউটেশন সার্কিট রয়েছে, এখানে কোনো কমিউটেশন সার্কিট দেখানো হয়নি। ঠিক আছে, তাইলে এই দুটো কোয়াড্রেন্টের মধ্যে ফার্স্ট কোয়াড্রেন্টটাকে বলা হচ্ছে যে স্টেপ ডাউন ড্রাইভিং মোডে কাজ করে, আর সেকেন্ড কোয়াড্রেন্ট স্টেপ আপ বা রিজেনারেটিভ ব্রেকিং মোডে কাজ করে। ঠিক আছে, কন্ডাকশনে অংশ নিচ্ছে কে কে? T1 এবং T3, D2 এবং D1। বাকি সার্কিট হচ্ছে তাদেরকে কমিউটেশন করার জন্য। C1, T2, L2, D3 এদেরকে ব্যবহার করা হয়েছে T1কে কমিউটেশন করার জন্য, C2, L4, D4, T4 এদের ব্যবহার করা হয়েছে T3কে কমিউটেশন করার জন্য। তাহলে আমরা এখন আসি যে কীভাবে সার্কিটটি কাজ করছে। আমরা যখন নির্ধারিত পোলারিটিতে সাপ্লাই প্রদান করব, সাপ্লাই প্রদান করে T1 ফরওয়ার্ড বায়াস পাবে, D2 রিভার্স বায়াস থাকবে। সো D2-র মধ্য দিয়ে কোনো কারেন্ট যাওয়ার কোনো সুযোগ নেই। T1 কারেন্ট যাবে যদি আমরা তাকে ট্রিগার করি। এই মুহূর্তে যদি আমি T1কে ট্রিগার করি, তাহলে এই নীল ডিরেকশনে কারেন্ট প্রবাহ শুরু হবে। এই কারেন্ট প্রবাহটা কোথায় যাবে? আমার এই আর্মেচারের মধ্য দিয়ে কারেন্টটা প্রবাহিত হয়ে মাইনাসে গিয়ে সার্কিট কমপ্লিট করবে। তাহলে মোটর ড্রাইভিং মোড, মোটর চলমান অবস্থায় থাকবে। এই মুহূর্তে যদি কিছুক্ষণ পরে T2কে আমি অন করে দিই, তাহলে ক্যাপাসিটরের চার্জিং ভোল্টেজের কারণে T2 ফরওয়ার্ড হবে এবং ক্যাপাসিটরের এই চার্জিং ভোল্টেজটি T1কে রিভার্স করে দেবে। রিভার্স করে দেওয়া মাত্র T1 অফ হয়ে যাবে। T1 অফ হওয়ার কিছুক্ষণ পরে ক্যাপাসিটর পূর্ণ চার্জ নিয়ে নিলে T2ও অফ হয়ে যাবে এবং T1 অফই থাকবে যতক্ষণ না তাকে আবার ট্রিগার করা হবে। এ সময় এই মোটরের সাথে সংযুক্ত যে এলডিটা রয়েছে, ইন্ডাক্টর রয়েছে, সেই এলডির মধ্যে যে ব্যাক ইএমএফটা তৈরি হবে, সেই ব্যাক ইএমএফের জন্য D1-এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ শুরু হবে, অর্থাৎ D1 সে সময় ফরওয়ার্ড পাবে। কারেন্ট প্রবাহ চলতে চলতে এক পর্যায়ে যদি T3-কে অন করা হয়, T3-কে অন করা হলে এই কারেন্টটা T3-র মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকবে।
T3 মধ্যে কিছুক্ষণ কারেন্ট প্রবাহের পরে যদি আমরা T4কে অন করে দেই তাহলে T3 কিছুক্ষণের মধ্যেই ক্যাপাসিটরের ডিসচার্জিংয়ের কারণে বন্ধ হয়ে যাবে। T3 বন্ধ হওয়ার পরে যে এলডির যে সঞ্চিত চার্জ, সেই সঞ্চিত চার্জের জন্য D2 ফরওয়ার্ড বায়াস ভাবতে হবে। D2 ফরওয়ার্ড বায়াস পাওয়ায় এই যে রেড ডিরেকশনটা দেখা যাচ্ছে D2 এর জন্য এই কারেন্টটি D2 মধ্য দিয়ে আমার সোর্সের দিকে ফিরে যাবে, যেটাকে আমরা বলি রিজেনারেটিভ ফিডব্যাক। এই জন্যই বলা হচ্ছে যে এই সার্কিটের মধ্যে T1 যখন কাজ করবে তখন সে ড্রাইভিং মোডে কাজ করবে, আর T3 কাজ করার পরে যে কারেন্টটা D2-র মধ্যে দিয়ে আমার সোর্সের দিকে ফিরে যাবে সেটার জন্য রিজেনারেটিভ ব্রেকিং মোডে আমার সার্কিটটি কাজ করবে। এই দুটো অপারেশনে আমরা দেখতে পাচ্ছি যে দুটি কোয়াড্রেন্টে চপারের মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে। যখন ফার্স্ট কোয়াড্রেন্ট কাজ করেছে, ভোল্টেজের উপরের প্রান্ত যদি পজিটিভ থাকে, মোটরের উপরের প্রান্ত যদি ভোল্টেজ পজিটিভ থাকে, তাহলে কারেন্ট যে ডিরেকশনে গিয়েছিল তার উল্টো ডিরেকশনে যখন কারেন্ট প্রবাহ হয়েছে, অর্থাৎ ডায়োড D2-র মধ্য দিয়ে রিভার্স ডিরেকশনে, তখনও কিন্তু ভোল্টেজের পোলারিটি আমার আর্মেচারের উপরের দিকে পজিটিভই ছিল। তাই টু কোয়াড্রেন্ট চপারের মধ্যে একটি কাজ করছে মোটর ড্রাইভিং মোডে স্টেপ ডাউনে, আরেকটা হচ্ছে স্টেপ আপে রিজেনারেটিভ ব্রেকিং মোডে আমার এই সার্কিটটি কাজ করছে। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে T1 এবং T3 দুটো কাজ করেছে, D1 এবং D2 এ দুটো ডায়োড কাজ করেছে। T1 যখন চালু ছিল তখন সে মোটরিং ড্রাইভ মোডে কাজ করেছে, মোটর ড্রাইভিং মোডে কাজ করেছে, আর যখন T3 কাজ করেছে এবং বন্ধ হয়েছে, এরপরে যে কারেন্টটা প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে মোটর ড্রাইভিং মোডের উল্টো দিকে, যেটাকে আমরা বলছি রিজেনারেটিভ ফিডব্যাক বা রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম। আমরা দেখি লিটারেচারে আমরা কি লিখেছি। যে বর্ণনাটা তোমাদেরকে দিয়েছি পুরো বর্ণনাটা এখানে লেখা আছে। মোটরিং মোড, রিজেনারেটিভ ব্রেকিং মোড, এই দুটো মোডে কাজ করে এবং প্রত্যেকটা পর্যায়ে কোন এসসিআরকে ট্রিগার করলে কী কাজটা সম্পাদিত হবে পুরো বর্ণনা এখানে লেখা আছে। এবং লাস্টে লেখা আছে যে SCR3 D2-র মধ্য দিয়ে রিভার্স প্রবাহ হলেও সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম কাজ করে এবং মোটরটি রিজেনারেটিভ ব্রেকিং তৈরি করে। এখানে কারেন্ট প্রবাহের দিক পরিবর্তন হলেও লোড ভোল্টেজ পোলারিটি অপরিবর্তিত থাকে, যা টু কোয়াড্রেন্টে দেখানো হয়েছে। তাহলে আমরা টু কোয়াড্রেন্ট চপার বা রিভার্সিবল চপারের কার্যপ্রণালী এখানে শেষ করলাম। এখন আমরা চলে যাচ্ছি এসি চপারে। এসি চপার, আমরা এতদিন চপার বলে আসছিলাম যে ডিসিকে আমরা পালস আকারে ডিসিতে পরিণত করেছি বা ভেরিয়েবল ডিসিতে পরিণত করেছি। ঠিক তেমনিভাবে কিন্তু আমরা এসিকেও ভেরিয়েবল এসিতে পরিণত করতে পারি। তাই আমরা বলছি যে এসি চপার হলো একটি লো পাওয়ার ইলেকট্রনিক ট্রান্সফর্মার বা এসি ভোল্টেজ রেগুলেটর, যেখানে থাইরিস্টার বা SCR এর টার্ন অন এবং টার্ন অফ টাইম হ্রাস বৃদ্ধি করে সার্কিটের ইনপুটে প্রদত্ত এসি ভোল্টেজের জন্য আউটপুট এসি ভোল্টেজের আরএমএস মানের পরিবর্তন করা যায়। সেটা কিভাবে করা সম্ভব? আমরা প্রথম বলেছি লো পাওয়ার ইলেকট্রনিক ট্রান্সফর্মার। আমরা জানি ট্রান্সফরমারের কাজ হচ্ছে এক সার্কিটের ভোল্টেজকে পরিবর্তিত আকারে অন্য সার্কিটে প্রদান করা। আবার বলছি যে এসি ভোল্টেজ রেগুলেটর, তাইলে আমরা এসি চপারকে এই দুটো নামেও অভিহিত করতে পারি, কারণ এর মাধ্যমে আমরা আউটপুট লোডে পরিবর্তন আকারে ভোল্টেজকে প্রদান করতে পারবো। কিভাবে পারবো এখন আমরা সেটাই দেখব। এই যে সার্কিটটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে এসি চপার সার্কিট। এই সার্কিটের মধ্যে মূল কারেন্ট প্রবাহের কাজ করছে T1 এবং T2, আর C1, D1, R1 এবং T3 একত্রিতভাবে কাজ করছে এই T1 এর কমিউটেশন বা অফ করার জন্য। অপরদিকে C2, D2, R2 এবং T4 কাজ করবে T2 যখন অন করব তখন T2-কে কমিউটেশন করার জন্য বা অফ করার জন্য। তাহলে মূল কারেন্ট প্রবাহের কাজটা করছে T1 এবং T2। এই T1 এবং T2 যখন ফরওয়ার্ড পাবে তখন আমাদের ট্রিগারিং পালসের উপর ভিত্তি করে আউটপুটে নির্ধারিত মানের এসি ভোল্টেজকে সে যেতে দেবে। তাহলে আসি কীভাবে কাজটা সে করছে। যখন আমরা পজিটিভ হাফ সাইকেল দেব তার আগে আমি একটু চিন্তা করে দেখি, পজিটিভের আগে যদি নেগেটিভ হাফ সাইকেল কল্পনা করি তাহলে এই C1 ক্যাপাসিটরের জন্য D1 ডায়োডটি ফরওয়ার্ড হবে। তখন C1 এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ায় C1 এর উপরের প্রান্ত নেগেটিভ এবং নিচের প্রান্ত পজিটিভ ভোল্টেজের চার্জ ধারণ করবে। ঠিক আছে। অপরদিকে
পজিটিভ হাফ সাইকেলের সময় আবার C2 উপরের দিকে পজিটিভ এবং নিচের দিকে নেগেটিভ চার্জ ধারণ করবে, কারণ পজিটিভ হাফ সাইকেলে D2 ফরওয়ার্ড হবে। যেহেতু এটা নেগেটিভে ফরওয়ার্ড হবে না, এটা পজিটিভে ফরওয়ার্ড হবে না, তাহলে পজিটিভ এবং নেগেটিভ দোনো হাফ সাইকেলের সময় এটা নেগেটিভের সময় চার্জ নিয়ে বসে থাকবে, এটা পজিটিভের সময় চার্জ নিয়ে বসে থাকবে। এখন আমি যদি T1কে ফরওয়ার্ড বায়াস প্রদান করি এবং সে ফরওয়ার্ড আছে কিভাবে, যখন এ প্রান্ত বি প্রান্তের তুলনায় পজিটিভ হবে তখন এই T1-এর অ্যানোড পজিটিভ হবে। ওই অবস্থায় যদি আমি এটাকে ট্রিগার করি IG1, এই T1 সময় পরে যদি আমি এটাকে ট্রিগার করি বা আলফা ফায়ারিং অ্যাঙ্গেলে যদি এটাকে ট্রিগার করা হয়, সাথে সাথে এটা অন কন্ডিশনে চলে যাবে। অন কন্ডিশনে গেলে যে সবুজ ডিরেকশনটা আমরা দেখেছি, সেই সবুজ ডিরেকশনে কারেন্ট, লোড কারেন্ট IT1 প্রবাহ শুরু হবে। IT1 প্রবাহ শুরু হলে আমি আউটপুট থেকে এই এসি সিগন্যালের জন্য কি পাবো, একটি এসি সিগন্যাল পাবো। এই যে এখানেও যদি আমরা দেখি, একটি এসি সিগন্যাল পেলাম। এসি সিগন্যাল পেয়ে এখানে শেষ হয়ে গেল। সে কি নিজে নিজে শেষ হলো না, তাকে শেষ করানো হয়েছে কিভাবে, যখন এই আলফা প্লাস বিটা অ্যাঙ্গেলে পৌঁছলো ঠিক তখনই যদি T3কে ট্রিগার করে দেওয়া হয় তাহলে T3 অন কন্ডিশনে যাবে, কারণ এই ক্যাপাসিটর ভোল্টেজ T3কে ফরওয়ার্ড করে রেখেছে। সাথে সাথে এই ক্যাপাসিটরের চার্জ ভোল্টেজটি T3 মাধ্যমে T1 এর মধ্য দিয়ে ডিসচার্জ হতে শুরু করবে। T1 যেহেতু কন্ডাকশন অবস্থায় আছে, সো এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, সে ফ্রি পাথ, একদম খোলা পথে কারেন্ট অপোজিট ডিরেকশনের প্রবাহ শুরু করে দেবে। কিন্তু এই ক্যাপাসিটরের চার্জ ভোল্টেজের জন্য প্রবাহিত কারেন্টের মান আর সোর্সের জন্য T1 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মানের মধ্যে ক্যাপাসিটরের জন্য প্রবাহিত কারেন্টের মানের পরিমাণ বেশি হবে, যার ফলে সাথে সাথে লোড কারেন্ট বন্ধ হয়ে যাবে এবং ওই অবস্থায় আউটপুটে কোনো কারেন্ট পাওয়া যাবে না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না আমরা T2কে ট্রিগার করব ততক্ষণ কোনো কারেন্ট যাবে না। আমরা পাই প্লাস আলফা, অর্থাৎ এখানে যদি পাই শেষ হয়ে যায়, ঠিক আলফা ডিগ্রি, এই পরিমাণ আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে এসে যদি T2কে ট্রিগার করা হয় তাহলে পূর্বের অপোজিট পোলারিটিতে নেগেটিভ হাফ সাইকেলের জন্য লোডের মধ্য দিয়ে এই রেড ডিরেকশনে IL = IT1 মানের কারেন্টটি প্রবাহ শুরু করবে। ঠিক আছে, শুরু করার কারণে এখানে এই T2-র অপারেশনের জন্য একটি নেগেটিভ হাফ সাইকেল পাওয়া যাবে। ঠিক পূর্বের ন্যায় যখন আলফা প্লাস বিটা, অর্থাৎ আলফা প্লাস এই বিটা টাইম পিরিয়ডে আসবে, তখনই আমরা যদি T4কে ট্রিগার করে দিই, T4কে ট্রিগার করা মাত্র যেহেতু এখানে ক্যাথোড, এখানে নেগেটিভ, সে ফরওয়ার্ড পেয়ে যাবে, সাথে সাথে C2 এটাকে T4কে ফরওয়ার্ড করবে। তখন কারেন্ট C2 এর মধ্য দিয়ে উল্টো পথে T2কে মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং T2 এর বিপরীতে কাজ করবে। সাথে সাথে এই T2টি বন্ধ হয়ে যাবে। T2 যখনই বন্ধ হয়ে যাবে তখনই আউটপুট লোডে কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুটো হাফ সাইকেলের জন্য দেখলাম যে শেডেড লাইনটা বাদ দিলে সলিড লাইনটার এই ওয়েভটা আমরা পাই। তাহলে এই ওয়েভটাকে কিন্তু আমরা T1 এবং T2 এর ট্রিগারিং এবং T3 এবং T4 এর ট্রিগারিং অ্যাঙ্গেলকে নিয়ন্ত্রণ করে আমরা এই মানটাকেও নিয়ন্ত্রণ করতে পারি। তাই এটাকে বলা হচ্ছে যে এসি চপার হলো লো পাওয়ার ইলেকট্রনিক ট্রান্সফরমার বা এসি ভোল্টেজ রেগুলেটর, যার মাধ্যমে ইনপুট এসিকে পরিবর্তিত আকারে আউটপুটে প্রদান করে লোডের পাওয়ারকে নিয়ন্ত্রণ করা যায়। এখানে এই যে ট্রিগারিং পালসগুলো দিয়ে দেখানো হয়েছে, কিন্তু এখানে ট্রিগারিং পালসগুলোকে দেখানো হয়নি, তাই আমি দুটো কার্ভকে পাশাপাশি রেখেছি। দুটো কার্ভ কিন্তু একই। এখন আমরা যদি টোটাল ভ্যালুটা দেখি তাহলে অবশ্যই আমার আউটপুটের এসি ভোল্টেজের মান ইনপুটে প্রদত্ত এসি ভোল্টেজের মানের তুলনায় তারতম্য বা পরিবর্তিত আকারে পাওয়া যাবে। তাহলে আমরা কি শেষ করলাম, এসি চপার, যে চপারের মাধ্যমে আমরা এসি ভোল্টেজকে পরিবর্তিত আকারে লোডের মধ্যে প্রদান করে লোড পাওয়ারকে নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। তাহলে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিলাম। আমরা কি পড়েছি, টু কোয়াড্রেন্ট চপার পড়েছি এবং এসি চপার পড়ে আমরা আমাদের আগের চ্যাপ্টারটা শেষ করলাম। এরপরে যদি আমি আবার T1কে অন করি তাহলে পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল এভাবে কন্টিনিউলি চলতে থাকবে, যেভাবে এখানে কার্ভে দেওয়া আছে।
এখানে পুরো বর্ণনাটা দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে পড়ে নেবে। আমরা যাচ্ছি এখন 6 নম্বর চ্যাপ্টার, যেখানে বলা হচ্ছে সাইক্লো কনভার্টার। আসি আমরা, সাইক্লো কনভার্টার কাকে বলে? কনভার্সন মানে হচ্ছে চেঞ্জ। সাইক্লো শব্দটা এসেছে সাইকেল থেকে। আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে সাইকেল কনভার্টার। সাইকেল কনভার্টার মূল হলো এসসিআর ব্যবহৃত এক ধরনের কনভার্টিং সার্কিট, যার সাহায্যে এসি সাপ্লাই ভোল্টেজকে কোনো রকম ডিসি লিঙ্ক ছাড়াই হাই বা লো ফ্রিকোয়েন্সির এসি ভোল্টেজে পরিণত করা যায়। অর্থাৎ আমরা এখানে সাইকেল কনভার্টার বা ফ্রিকোয়েন্সি পরিবর্তন করব। তাইলে এখানে আমরা একটা সাইক্লো কনভার্টার দিয়েছি, ফিক্সড ভোল্টেজ ফিক্সড ফ্রিকোয়েন্সি এসি দিয়েছি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল ভোল্টেজ এসি আমি আউটপুট থেকে পাচ্ছি। অর্থাৎ আমরা এখানে কি করতে পারবো, আউটপুট ভোল্টেজেরও চেঞ্জ আসতে পারে, এবং বেসিক্যালি আমরা যেটা করব আউটপুট ফ্রিকোয়েন্সিকে বাড়াবো কিংবা কমাবো। অর্থাৎ ইনপুটে যদি 60 হার্টজ দিই, আউটপুটে আমি 120 হার্টজও নিতে পারি, অথবা 20 হার্টজ বা শুধু 15 হার্টজ কিংবা 30 হার্টজের আউটপুট ফ্রিকোয়েন্সিও নিতে পারি। কীভাবে আমি সেই কাজটা করবো একটা উদাহরণ দিয়েছি। সাইক্লো কনভার্টারের ইনপুট ফ্রিকোয়েন্সি যদি 60 হার্টজ হয়, তাহলে আউটপুট ফ্রিকোয়েন্সি হবে 20 হার্টজ। কীভাবে? সার্কিটে ব্যবহৃত এসসিআরের ট্রিগারিং টাইম ও অ্যাঙ্গেলকে নিয়ন্ত্রণের মাধ্যমেই এই কনভার্সনটা আমরা করে থাকবো। যেখানে আউটপুট এসির প্রতি অর্ধ সাইকেলে ইনপুট এসির কয়টি অর্ধ সাইকেল থাকবে তার উপর নির্ভর করে আউটপুট ফ্রিকোয়েন্সি নির্ধারিত হবে। যেমন 60 হার্টজ, ঠিক আছে। অর্থাৎ এই 60 হার্টজ এসি ইনপুটের সকল ক্ষেত্রে আউটপুট এসির অর্ধ সাইকেল যদি ইনপুটের দুটি অর্ধ সাইকেল থাকে, তবে আউটপুট এসি ফ্রিকোয়েন্সি হবে 30 হার্টজ। অনুরূপভাবে যদি 3টি অর্ধ সাইকেল থাকে তাহলে হবে 20 হার্টজ, 4টি অর্ধ সাইকেল থাকলে হবে 15 হার্টজ। এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে এই যে বড় কার্ভটা দেখতে পাচ্ছি, সাইন ওয়েভটা, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, ঠিক আছে। এই আউটপুট ফ্রিকোয়েন্সি, এখানে কার্ভ হচ্ছে, সাইকেল হচ্ছে কয়টা? একটা। আর এখানে কয়টা হাফ সাইকেল? একটা, দুটা, তিনটা, একটা, দুটা, তিনটা। এর অর্থ হচ্ছে এখানে 3টি হাফ সাইকেল নিয়ে একটি হাফ সাইকেল হয়েছে, অর্থাৎ যেটা ইনপুট ফ্রিকোয়েন্সি এখানে তার চেয়ে 3 গুণ কমানো হয়েছে, অর্থাৎ 1/3 ফ্রিকোয়েন্সি অফ ইনপুট ফ্রিকোয়েন্সি। তার মানে হচ্ছে আমার যদি এই সিগন্যালগুলোর ফ্রিকোয়েন্সি 60 হার্টজ হয়, তাহলে তার 3 ভাগ হবে 20 হার্টজ। অর্থাৎ এখানে নতুন যে ফ্রিকোয়েন্সিটা আমরা পেয়েছি এর ফ্রিকোয়েন্সি হবে 20 হার্টজ। এখানে যে উল্লেখটা করা আছে 20 হার্টজ। যদি এখানে এরকম 4টা হাফ সাইকেল থাকতো তাহলে হতো 1/4, অর্থাৎ 15 হার্টজ, মানে 4×15 60। আমরা কি বুঝতে পেরেছি যে সাইকেল কনভার্টার বা সাইক্লো কনভার্টার কীভাবে কাজ করে? অর্থাৎ ইনপুট ফ্রিকোয়েন্সির থেকে আমরা যতগুলো পজিটিভ হাফ সাইকেলকে একটা সাইকেলে রূপান্তর করব, সেটা হচ্ছে তার ডিডাকশন বা কমে যাওয়া। অর্থাৎ 60 হার্টজ থেকে যদি আমরা 3টা সাইকেল নিয়ে আসি তাহলে 1/3 হয়ে যাবে, যদি 4টা সাইকেল নিয়ে আসি তাহলে 1/4 হয়ে যাবে। 3টা সাইকেল আনলে 1/3 হলো 20 হার্টজ, ঠিক আছে। আমরা এখন সামনের দিকে যাই। সাইক্লো কনভার্টারকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, সিঙ্গেল ফেজ, 3 ফেজ। কনফিগারেশন বা গঠন অনুযায়ী সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টারকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মিড পয়েন্ট কনফিগারেশন, আর একটা হচ্ছে ব্রিজ কনফিগারেশন। মিড পয়েন্টকে আমরা সেন্টার পয়েন্টে বলতে পারি। আবার 3 ফেজ সাইক্লো কনভার্টার দু প্রকার, একটা হচ্ছে সার্কুলেটিং কারেন্ট টাইপ, আর একটা হচ্ছে সার্কুলেটিং কারেন্ট ফ্রি বা নন সার্কুলেটিং টাইপ। তাহলে আমরা সাইক্লো কনভার্টার কাকে বলে, সাইক্লো কনভার্টার কত প্রকার বা প্রকারভেদ, এবং কী কীভাবে আমরা তাকে প্রকারভেদ করতে পারি বা বিভাজন করতে পারি, ক্লাসিফিকেশন করতে পারি, সেই বিষয়টা দেখলাম। প্রশ্নের মধ্যে কিন্তু কনফিগারেশন অনুযায়ী কয় প্রকার, 3 ফেজ সাইক্লো কনভার্টার কয় প্রকার, প্রধানত কয় প্রকার, এভাবে কোয়েশ্চেন আসতে পারে। সো আমাদেরকে একটু ভেঙে ভেঙে তারপরই পড়তে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি কোথায়, মিড পয়েন্ট সাইক্লো কনভার্টার। মিড পয়েন্ট সাইক্লো কনভার্টারের অন্যতম শর্ত হচ্ছে একটা সেন্টার টেপ ট্রান্সফরমার লাগবে। এই সেন্টার টেপ ট্রান্সফরমার দিয়ে আমরা যেভাবে রেকটিফায়ার তৈরি করেছি, এখানেও ঠিক সেভাবেই আমরা এটাকে সংযোগ করেছি, কন্ট্রোল রেকটিফায়ার। কিন্তু এখানে কন্ট্রোল রেকটিফায়ার দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে পজিটিভ অংশ আর একটা হচ্ছে নেগেটিভ অংশ। একটাকে অর্থাৎ TP1 এবং TP2 মিলে হচ্ছে পজিটিভ কনভার্টার, আর TN1 এবং TN2 মিলে হচ্ছে নেগেটিভ কনভার্টার। অর্থাৎ এখানে যখন আমরা ইনপুট এসি দেব, এসির পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেলগুলোকে পজিটিভ দিকে নিয়ে যাবে TP1 এবং TP2, আর TN1 এবং TN2 যখন কাজ করবে তখন এসি ইনপুটের জন্য পজিটিভ নেগেটিভ উভয় হাফ সাইকেলের ক্ষেত্রে আমি নেগেটিভ দিকে হাফ সাইকেল জেনারেট করতে পারবো। এই জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ কনভার্টার, এটাকে বলা হচ্ছে নেগেটিভ কনভার্টার। এখন আসি কিভাবে এটা কাজ করে। যদি আমরা এখানে এই পূর্ণ সাইকেলটাকে হিসাব করি, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আমরা যদি পরপর 3টি হাফ সাইকেল, একটি পজিটিভ, একটি নেগেটিভ, একটি পজিটিভ, এই 3টি হাফ সাইকেলের জন্য
আমরা যদি পজিটিভ পালস তৈরি করি, আবার পরবর্তী 3টি হাফ সাইকেলের জন্য যদি নেগেটিভ পালস তৈরি করি, তাহলে আমরা ইনপুট ফ্রিকোয়েন্সি 60 হার্জ হলে তার 1/3 ফ্রিকোয়েন্সি 20 হার্জের ফ্রিকোয়েন্সি আউটপুটে তৈরি করতে পারব। কিভাবে? এখানে স্পষ্টত দেখা যাচ্ছে TP1, TP2, TP1, অর্থাৎ আমরা প্রথমে শুধুমাত্র TP1কে কার্যকরী করব। কাকে কার্যকরী করব? TP1কে, এরপর TP2কে, তারপর আবার TP1কে। যদি আমরা TP1 এবং TP2কে পর্যায়ক্রমে কাজ করাতে থাকি, তাহলে আমি সবসময় পজিটিভ দিকে আমার হাফ সাইকেলগুলো পাবো। সো পজিটিভ হাফ সাইকেলের সময় যখন TP1 পজিটিভ, তখন কারেন্ট IP1 প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এবং লোডের মধ্য দিয়ে X থেকে Y এর দিকে যাচ্ছে। আবার যখন নেগেটিভ হাফ সাইকেলের সময় এ প্রান্ত নেগেটিভ, বি প্রান্ত পজিটিভ, তখন TP2 কাজ করছে এবং TP2-র জন্য IP2 কারেন্ট প্রবাহ হয়ে লোডের দিকে পূর্বের একই দিকে যাচ্ছে, ফলে পরপর দুটি পজিটিভ হাফ সাইকেল আমরা পাচ্ছি। এরপরে যখন আবার TP1কে ট্রিগার করা হবে পজিটিভ হাফ সাইকেলের সময়, তখন TP1 পজিটিভ হবে, ফরওয়ার্ড হলে আবার IP1 কারেন্ট প্রবাহ হবে এবং সেটাও লোডের দিকে পূর্বের একই দিকে প্রবাহিত হয়। পরপর 3টি পজিটিভ নেগেটিভ পজিটিভ হাফ সাইকেলের জন্য 3টি পজিটিভ হাফ সাইকেল পাওয়া যাবে। এরপরে পরবর্তী পজিটিভ হাফ সাইকেলের সময় নেগেটিভ হাফ সাইকেলের সময় আমরা TP1 বা TP2কে ট্রিগার না করে এরপর নেগেটিভ হাফ সাইকেলে যখন এ প্রান্ত নেগেটিভ এবং বি প্রান্ত পজিটিভ হবে, তখন TN1কে ট্রিগার করা হবে। TN1কে ট্রিগার করা হলো, তখন TN1-এ যখন কারেন্ট যায়, সেই কারেন্টটা যাবে কোন দিকে? সি প্রান্ত দিকে কারেন্ট প্রবাহিত হয়ে T1 এর মধ্য দিয়ে গিয়ে এ প্রান্তে শেষ হবে। সেক্ষেত্রে লোডে কারেন্ট যাবে Y থেকে X এর দিকে। এর পরবর্তী পজিটিভ হাফ সাইকেলের সময় আবার TN2-কে যখন আমরা ট্রিগার করব, তখন এই প্রান্ত নেগেটিভ হবে, এই প্রান্ত পজিটিভ হবে। সেক্ষেত্রেও কারেন্ট যাবে T1 এর মধ্য দিয়ে Y থেকে X এর দিকে, যার ফলে একটি নেগেটিভ হাফ সাইকেল পাওয়া যাবে। পরে যখন আরেকটি পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল আসবে, তখন আবার কি হবে? ওই নেগেটিভ হাফ সাইকেলের সময় এই প্রান্ত নেগেটিভ হবে, এই প্রান্ত পজিটিভ হবে, তখন আবার T1 ফরওয়ার্ড হবে এবং T1কে ট্রিগার করা হলে কারেন্ট সি থেকে প্রবাহ শুরু হয়ে Y থেকে X হয়ে T1 এর মধ্যে প্রবাহিত হবে। ফলে দেখা যাচ্ছে প্রথম 3টি পজিটিভ নেগেটিভ পজিটিভ হাফ সাইকেলের জন্য 3টি পজিটিভ হাফ সাইকেল এবং পরের নেগেটিভ পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য 3টি নেগেটিভ হাফ সাইকেল পাওয়া যাবে। এভাবে আমরা কি করতে পেরেছি? টাইমিংকে নিয়ন্ত্রণ করে 60 হার্টজের ফ্রিকোয়েন্সিকে 20 হার্টজের ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে পেরেছি। তাহলে এই মিড পয়েন্ট বা সেন্টার টেপ সাইক্লো কনভার্টারের মাধ্যমে আমরা 3 গুণ কমের ফ্রিকোয়েন্সির আউটপুট ভোল্টেজ জেনারেট করেছি। এটা 60 হার্টজ বা 20 হার্টজ একটা উদাহরণ দিয়েছি, সেটা যে কোনো ফ্রিকোয়েন্সি হতে পারে। এখানে দুটোর কার্ভ দিয়েছে, একটা রেজিস্টিভ লোডের জন্য আর একটা ইন্ডাকটিভ লোডের জন্য। রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ লোডের কিছু তারতম্য ঘটে কারেন্ট প্রবাহের জন্য এবং তার ব্যাক EMF এর জন্য, সেজন্য দুটো কার্ভের মধ্যে কিছুটা পার্থক্য বিরাজমান, যেটা আমরা এখানে আলোচনা আনছি না। ওকে, এই হচ্ছে তার পূর্ণ বর্ণনা। আমরা এই বর্ণনাটা পড়লে কিভাবে কারেন্ট প্রবাহগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছে সেটা আমরা পেয়ে যাব। এখানে একটা দেওয়া হয়েছে যে ব্রিজ টাইপ সাইক্লো কনভার্টার, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ কনভার্টার, এটা হচ্ছে নেগেটিভ কনভার্টার। যখন এই অংশটুকু কাজ করবে আমি পজিটিভ হাফ সাইকেল পাবো, যখন এই অংশটুকু কাজ করবে তখন আমি নেগেটিভ হাফ সাইকেল পাবো। অর্থাৎ এসি সিগন্যাল প্রদান করা হলে আমি যদি পর্যায়ক্রমে T1, T2, T3, T4-কে পরপর ট্রিগার করতে থাকি, তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য পজিটিভ, নেগেটিভ হাফ সাইকেলের জন্য পজিটিভ, পজিটিভ হাফ সাইকেলের জন্য পজিটিভ, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আরেকটি পজিটিভ। এখানে ইনপুট ফ্রিকোয়েন্সিকে 4 ভাগের 1 ভাগ ফ্রিকোয়েন্সি আউটপুটে পাওয়া যাবে। ইনপুটে যদি 100 হার্টজ থাকে তাহলে আউটপুট ফ্রিকোয়েন্সি হবে 25 হার্টজ। ইনপুটে যদি 60 হার্টজ থাকে তাহলে আউটপুট হবে 15 হার্টজ। ঠিক আছে, আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমার এই অংশটুকু অফ থাকবে, শুধু এই অংশটুকু চালু হবে, তখন আমি 4টা নেগেটিভ হাফ সাইকেল পাবো। এখানে দুটো ছবি দেওয়া আছে, দুটো ছবির মধ্যে একটা হচ্ছে আউটপুট ভোল্টেজ ফর 0 ফায়ারিং অ্যাঙ্গেল, অর্থাৎ 0 ডিগ্রিতে তাকে ফায়ার করা হলো, আরেকটা হচ্ছে আউটপুট ভোল্টেজ উইথ 60 ডিগ্রি ফায়ারিং অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে মিক্সচার, অর্থাৎ এখানে কিছু 60 ডিগ্রিতে করা হয়েছে, কিছু 0 ডিগ্রিতে করা হয়েছে, কিছু 60 কিছু 0, যার ফলে আউটপুট কার্ভের মধ্যে কিছুটা ভেরিয়েশন এসেছে। আউটপুট ভোল্টেজ উইথ ভ্যারিং ফায়ারিং অ্যাঙ্গেল, আর এটাকে করা হয়েছে 60 ডিগ্রিতে, আর এটাকে করা হয়েছে 0 ডিগ্রিতে, এটাকে করা হয়েছে 60 ডিগ্রিতে, তাই কিছু অংশ বাদ গেছে, আর এটাকে করা হয়েছে কিছু 60 আর কিছু 0, যার ফলে এটাকে মিক্সচার এবং আউটপুট ভোল্টেজেরও ভেরিয়েশন হবে। তাহলে আমরা কি পেয়েছি যে সাইক্লো কনভার্টার এখানে ব্রিজ টাইপ, দুটো অংশ
এই দুটো অংশকে আমরা পর্যায়ক্রমে কাজ করে আমরা যে কোনো মানের ফ্রিকোয়েন্সির এবং যে কোনো ভোল্টেজের ফ্রিকোয়েন্সির ভোল্টেজের আউটপুট আমরা গ্রহণ করতে পারি। এই ব্রিজ 1 বা কনভার্টার পজিটিভ কনভার্টার, ব্রিজ 2 হলো নেগেটিভ কনভার্টার। তাহলে এটা কি চলে গেল আমাদের, ডেসক্রাইব দ্য অপারেশন অফ সিঙ্গেল ফেজ টু সিঙ্গেল ফেজ ব্রিজ সাইক্লো কনভার্টার। এটাকে ব্রিজ বলা হয়েছে, যে কোনো এখানে একটা ব্রিজ এবং এখানে আর একটা ব্রিজ তৈরি করা হয়েছে। ঠিক আছে, এখন আমরা যে এসি থ্রি ফেজের কথা বলেছি, থ্রি ফেজের মধ্যে দু ধরনের, একটা সার্কুলেটিং কারেন্ট আর একটা নন সার্কুলেটিং কারেন্ট। এই সার্কুলেটিং কারেন্ট হচ্ছে, নন সার্কুলেটিং কারেন্ট আগে বলি। নন সার্কুলেটিং কারেন্ট হচ্ছে দুটো কনভার্টারের মধ্যে একটা যদি কাজ করে অপরটা অফ থাকে, এটা কাজ করলে এটা অফ, আবার নেগেটিভ কনভার্টার কাজ করলে পজিটিভ কনভার্টার অফ, তখন এই ধরনের মোডকে বলা হয় নন সার্কুলেটিং কারেন্ট মোড। এক্ষেত্রে ফায়ারিং অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অবস্থান করে। নন সার্কুলেটিং কারেন্ট মোডে ফায়ারিং অ্যাঙ্গেল 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অবস্থান করে, 90 ডিগ্রির পরে যায় না, এবং দুটো কনভার্টারে যে কোনো একটি অন থাকলে অপরটি অফ থাকে। আর সার্কুলেটিং কারেন্ট মোডে দুটো কনভার্টারই একই সাথে কাজ করে, কিন্তু দুটো কনভার্টারের ফায়ারিং অ্যাঙ্গেল যোগ করলে কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে কিভাবে কাজ করে, একটি যদি কনভার্টার বা রেকটিফায়ার হিসেবে কাজ করে, কন্ট্রোল রেকটিফায়ার, অপর অংশটি ইনভার্টার হিসেবে কাজ করে। আমরা আগে জেনেছি যে যদি 90 ডিগ্রির নিচে কাজ করে তাহলে তাকে বলা হয় রেকটিফায়ার, যদি 90 ডিগ্রির উপরে 180 ডিগ্রির ভিতরে কোনো অ্যাঙ্গেলে কাজ করে তাহলে সেটাকে বলা হয় ইনভার্টার। সেজন্য বলা হচ্ছে কনভার্টার 1 পারফর্ম এজ এ কন্ট্রোল রেকটিফায়ার যখন ফায়ারিং অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রির নিচে 0 ডিগ্রির মধ্যে থাকে। আর কনভার্টার 2 যদি ইনভার্টার হিসেবে কাজ করে তার ফায়ারিং অ্যাঙ্গেল আলফা 2 হবে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। তাহলে এই দুটো মোডের মধ্যে একটা মোডে দুটো কনভার্টারের একটি কাজ করলে অপরটি অফ থাকে, এবং ফায়ারিং অ্যাঙ্গেল অবশ্যই 90 নিচে হবে, 0 থেকে 90 এর মধ্যে। আর সেকেন্ড টাইপসের মধ্যে সার্কুলেটিং কারেন্ট মোডের মধ্যে দুটির মধ্যে একটি কন্ট্রোল রেকটিফায়ার এবং অপরটি ইনভার্টার হিসাবে কাজ করবে। ঠিক আছে, আর ইনভার্টার হিসেবে কাজ করার শর্ত হচ্ছে তাকে ফায়ারিং অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রির থেকে 180 ডিগ্রির মধ্যে, আর কনভার্টার মোড বা রেকটিফায়ার মোডে কাজ করানোর জন্য ফায়ারিং অ্যাঙ্গেল হবে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম যে সার্কুলেটিং কারেন্ট মোড এবং নন সার্কুলেটিং কারেন্ট মোডের মধ্যে বেসিক তফাৎটা কোথায়। আবার বলি যে সার্কুলেটিং কারেন্টের মধ্যে দুটো কনভার্টার একই সাথে কাজ করবে, একটি ইনভার্টার অপরটি রেকটিফায়ার মোডে। আর নন সার্কুলেটিং কারেন্টের মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটি কাজ করবে, অপরটি অফ থাকবে, এবং অবশ্যই ফায়ারিং অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি থেকে 0-র মধ্যে। 90 ডিগ্রির উপরে কখনো ফায়ারিং অ্যাঙ্গেল যাবে না। এই হচ্ছে আমাদের থ্রি ফেজ চপারের দুটো শর্ত। এখন আসি আমরা একটা সাইক্লো কনভার্টার, থ্রি ফেজ সাইক্লো কনভার্টারের চিত্র দিয়েছি। এটা হচ্ছে হাফ ওয়েভ আর এটা হচ্ছে ব্রিজ টাইপ। এটা দিয়ে আজকে আমরা আমাদের সিলেবাসটা শেষ করব। আমরা জাস্ট দেখার জন্য দুটো চিত্র এখানে এনেছি যে, আর এটাকে বলা হচ্ছে ইন্টার গ্রুপ রিয়েক্টর। যদি সার্কুলেটিং কারেন্ট টাইপস বা মোডে কাজ করে তাহলে অবশ্যই একটা ইন্টার গ্রুপ রিয়েক্টর থাকবে, আর যদি সার্কুলেটিং কারেন্ট মোডের বাইরে ব্লকিং মোড কিংবা নন সার্কুলেটিং কারেন্ট মোডে কাজ করে তাহলে এখানে কোনো ইন্টার গ্রুপ রিয়েক্টরের প্রয়োজন নেই। এর দুটো, একটা হচ্ছে ফুল ওয়েভের জন্য, একটা হচ্ছে হাফ ওয়েভের জন্য। আমরা চেষ্টা করব আগামী ক্লাসে টাইমিং ডায়াগ্রাম সহ পড়ার। ঠিক আছে, আমরা এখন সামনের দিকে যাই। আমার লেকচার আজকের জন্য এখানে আমি শেষ করলাম, আমার সময়ও প্রায় শেষ হয়ে এসেছে। কোয়েশ্চেন তোমরা টাইমলাইনে করবে, আমি চেষ্টা করব দেখার জন্য। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে সাইক্লো কনভার্টার বিষয়ে। এই প্রশ্নগুলো তোমরা বুঝে বাসায় তৈরি করে ফেলার চেষ্টা করবে। সিলেবাসে যাই আছে সেটার উপরেই প্রশ্নগুলো আনা হয়েছে, সুতরাং পড়তে খুব একটা অসুবিধা হবে না। এরপরে চ্যাপ্টার রয়েছে আমাদের আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ ডিসি ড্রাইভ। এই ডিসি ড্রাইভ নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, প্লাস আমাদের এখান থেকে যে 2-3টা টপিকস রয়ে গেছে এগুলো আমরা আলোচনায় আনার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ আমার ক্লাসে যারা সংযুক্ত ছিলে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও ঠিক না বুঝে থাকো বা বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা সেটা আমাকে মেনশন করে দেবে, আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে সেটা ওভারকাম করে দেওয়ার জন্য। আমাদের পরবর্তী ক্লাস হবে 8 তারিখ, সেটা আমাদের 8ম ক্লাস হবে আমাদের 7ম চ্যাপ্টার নিয়ে, তাই না? হ্যাঁ, আমাদের 7ম চ্যাপ্টার নিয়ে আমরা 8ম ক্লাস করব। আর এই ক্লাসটা যদি তোমরা আবার দেখতে চাও তাহলে এই ওয়েবসাইট অথবা ফেসবুকে গিয়ে
সার্চ দিলেই পাবে। আর সাবজেক্ট কোড ধরে যদি তুমি সার্চ দাও তাহলে আমার যতগুলো ক্লাস আছে বা অন্য যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাস তুমি ফেসবুকে পেয়ে যাবে। সো ওখান থেকেও তুমি সার্চ দিয়ে অর্থাৎ 66845 সাবজেক্ট কোড দিয়ে সার্চ দিলে সাবজেক্টগুলো চলে আসবে। তাহলে ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাস পর্যন্ত আমাদের সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, এটাই আমি কামনা করছি।